হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দি অ্যাপথেক্যারি ডায়েরিজ এর সিজন 1 এর 20 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোড শুরু হতেই আমরা দেখি মাও মাওয়ের চোখটা আস্তে করে খুলছে। ঘুমটা ভাঙার ঠিক পর মুহূর্তেই ওর নাকে এসে লাগে একটা খুব চেনা মিষ্টি চন্দনের গন্ধ। অ্যান্ড গেস হোয়াট, এই গন্ধটাই ওকে মনে করিয়ে দেয় ও এখন আর কোথাও না, সোজা জিনসির পার্সোনাল চেম্বারে আছে। পাই তো তখন অসহ্য যন্ত্রণা। আর ঠিক সেই সময় ঘরের ভেতরে দাদিমাকে ঢুকতে দেখা যায়। দাদিমা ওকে জানান যে ওর পায়ে মোট 15টা সেলাই পড়েছে আর মাস্টার জিনসি ওকে এখানে নিয়ে এসেছেন, কারণ অফকোর্স এই জায়গাটা যে কোনো সাধারণ ইনফার্মারির চেয়ে অনেক বেশি কমফোর্টেবল। এরপর দাদিমা মাও মাওকে এক কাপ চা দিয়ে বলেন, যাক বাবা, সবাই তো তোমার জ্ঞান ফেরার অপেক্ষাতেই ছিল, এখন জলদি তৈরি হয়ে নাও আর ওদের সাথে গিয়ে দেখা করো। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাও মাও সবার সাথে দেখা করতে যাচ্ছে। ওর সামনে গিয়েই মাও মাও দেখে লিহাকুর থমথমে রাগী মুখ আর মনে মনে ভাবে, আরে বাবা, রাগ হওয়াটা তো স্বাভাবিকই, তাই না? তার মাস্টারের উপর এত বড় একটা অ্যাটাক হয়েছে বলে কথা। ঠিক তখনই জিনসি মাও মাওকে সেই ভয়ঙ্কর দুর্ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করে। মাও মাও তখন একদম ঠান্ডা মাথায় আগের 3টে ঘটনা জিনসিকে মনে করিয়ে দেয়। প্রথমত মাস্টার কোনিনের সেই ঘটনা, দ্বিতীয়ত গুদামে আগুন লাগা, আর তৃতীয়ত মন্দিরের বাসনপত্র চুরি হওয়া, যেখানে পূজার বাসন ব্যবহারকারী একজন সামুদ্রিক সবজি খেয়েছিল। মাও মাও বলতে শুরু করে যে পিলারটা আপনার ওপর পড়েছিল সেটা ভাঙার জন্য সেই একই কৌশল ব্যবহার করা হয়েছিল যা দিয়ে একজন মেটাল ওয়ার্কার সিন্দুকের তালা ভাঙে। মানে বুঝতেই পারছো এখানে কি চলছে, ধাতু গরম করে তাকে দুর্বল করে দেওয়া। আসল উদ্দেশ্য ছিল সেরেমনির সময় পিলারটা আপনার উপর পড়বে আর সবাই ভাববে এটা একটা সাধারণ দুর্ঘটনা। ও আরো জানায় যে মন্দিরের নতুন বাসনপত্রগুলো সেই একই মেটাল ওয়ার্কার বানিয়েছিল। এখানে একটা জিনিস খেয়াল করো, পার্থক্য শুধু এটাই যে সিন্দুক খোলার জন্য সোলার লেন্স বা সূর্যের আলো ব্যবহার করা হতো, আর এখানে সেরেমনির ভেতরে মোমবাতির তাপ ব্যবহার করা হয়েছিল যাতে একটা নির্দিষ্ট সময় ধাতু গরম হয়, পট করে ভেঙে পড়ে। জিনসি তখন ওকে থামিয়ে জিজ্ঞেস করে, তাহলে তুমি কি বলতে চাইছো যে এই সবকিছুর পেছনে ওই মেটাল ওয়ার্কারটাই ছিল? মাও মাথা নেড়ে বলে, না, ও তো কিছুই জানতো না, ওকে তো শুধু অর্ডার দিয়ে কাজটা করানো হয়েছিল। আসল মাস্টার মাইন্ড এটা খুব ভালো করেই জানতো যে দুর্ঘটনার পর সবার প্রথম সন্দেহ ওই মেটাল ওয়ার্কারের ওপরেই জানে, তাই প্রমাণ মুছে ফেলার জন্য আগেভাগেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। মাও আরো যোগ করে, যে ব্যক্তি এই কাজটা করেছে সে মেটাল ওয়ার্কারের কৌশলটা খুব ভালোভাবেই জানতো। নিজের সবটা বলার পর মাও বলে, এই পুরো ঘটনা দেখে আমার যা যা মনে হয়েছে আমি আপনাকে সবটা বললাম। কিন্তু এই কথাটা বলার পরই মাওয়ের মনে একটা ভয় কাজ করে। ও ভাবে, আমি তো জানতামই না যে ওই অনুষ্ঠানে মাস্টার জিনসি থাকবেন। যদি সবকিছু প্ল্যান মাফিক চলতো তাহলে তো উনি এতক্ষণে মারাই যেতেন। কিন্তু কে সেই লোক যে এত বড় রিস্ক নিয়ে জিনসিকে মারতে চাইছে? এইসব জটিল ভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে মাও সুইরিনের কথা ভেবে বিড়বিড় করে বলে, ধুর, এসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এর পরের দৃশ্যেই লিহাকু মাওয়ের সাথে দেখা করতে আসে আর ওকে এমন একটা খবর দেয় যা শুনে মাওয়ের পায়ের তলার মাটি সরে যায়। লিটারালি ও জানায় যে সেরেমনির ওই দুর্ঘটনার পেছনে সুইরিন জড়িত ছিল এবং তার লাশ খুঁজে পাওয়া গেছে। এই কথা শুনে মাও একেবারে জমে যায়। লিহাকু বলতে থাকে, শোনো, যখন গার্ডরা ওকে ধরতে গিয়েছিল তখন দেখে যে ও আগেই বিষ খেয়ে মাটিতে পড়ে আছে। ডাক্তার ওকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেছেন। আর যেহেতু আসল অপরাধী ধরা পড়ে গেছে তাই কেসটা এখানেই ক্লোজ, কাল ওর সৎকার হবে। লিহাকু চলে যাওয়ার পর মাও গভীর চিন্তায় ডুবে যায়। ও ভাবে, না, আমার তো মনে হচ্ছে না কেসটা এত সহজে সলভ হয়ে গেছে। সুইরিন এমন মেয়ে ছিলই না যে আত্মহত্যা করবে। ওর সাথে শেষবার যখন কথা হয়েছিল তখন ওর কথা শুনে মনে হচ্ছিল যেন ও আমাকে কোনো একটা কারণে পরীক্ষা করছে। অ্যান্ড ঠিক তখনই মাওয়ের মাথায় সেই পুনরুজ্জীবিত করার ভেষজ ওষুধের কথাটা মনে পড়ে। অ্যান্ড সাডেনলি ওর ব্রেনে যেন সবকিছু পরিষ্কার হয়ে যায়। ও সোজা ছুটে যায় জিনসির কাছে। অ্যান্ড ভাই, ওর মুখে ফুটে উঠে এক উত্তেজনার হাসি। ও সেখানে গিয়েই বলে, আমার এক্ষুনি সেই ডাক্তারের সাথে দেখা করতে হবে যে সুইরিনকে মৃত ঘোষণা করেছিল। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি জিনসি, মাও আর গাউসুন এই 3জন মিলে সুইরিনের লাশ দেখতে মর্গে যায়। সেখানে সেই ডাক্তারও এসে পৌঁছায়। ডাক্তারকে দেখেই মাও বলে ওঠে, আরে এ তো সেই লোক, তার মানে এই ডাক্তারই সুইরেনের পরীক্ষা করেছিল। মাও ভাবে এই ডাক্তার সুইরেনের খুব কাছের ছিল, তাই হয়তো ওর মৃত্যুতে সে অনেক দুঃখ পেয়েছে। মাও সময় নষ্ট না করে ডাক্তারকে সরাসরি প্রশ্ন করে, সুইরেন যে বিষ খেয়েছিল তাতে কি ধুতরা ছিল? এই প্রশ্ন শুনে ডাক্তার একদম চুপ করে থাকে। মাও বলতে থাকে, আস্তাবলের কাছের একটা পাহাড়ের উপর ও ধুতরার গাছ লাগাতো। এর বিষ মারাত্মক, কিন্তু সঠিক পরিমাণে ব্যবহার করলে এটা মানুষকে শুধু কিছুক্ষণের জন্য অজ্ঞান
করে দিতে পারে, একেবারে মেরে ফেলে না। মজার ব্যাপার হলো ধুতরা দেখতে সাদা মর্নিং গ্লোরি ফুলের মতো। ডাক্তার তখন ইতস্তত করে বলে, আমারও একটু সন্দেহ হয়েছিল, কিন্তু আমি নিশ্চিত ছিলাম না। এইটুকু শুনেই মামাও একটা কুড়াল চেয়ে নেয় আর সজোরে কফিনটা ভেঙে ফেলে। কফিনের ঢাকনা খুলতেই ডাক্তার অবাক হয়ে চিৎকার করে ওঠে, এটা তো সুইরিন নয়। কিন্তু আমি তো নিজের চোখে দেখেছিলাম, আমি ওকে চিনতে ভুল করতে পারি না। মাও বলে, তার মানে আপনাকে বোকা বানানো হয়েছে। ওরা জানতো যে আপনি ওর কাছের মানুষ, তাই আপনি ওর শরীর কাটাকুটি করবেন না। যদি করতেন তাহলেই বুঝতে পারতেন যে ওকে কিভাবে বিষ দেওয়া হয়েছিল। মামাও আরো বলে, ও ধুতরার সাথে আরো কিছু একটা মিশিয়েছিল। ফার্মেসির ওষুধের তালিকা দেখলেই আমরা সেটা বের করতে পারবো। জিনসি অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে এটা অন্য কারো লাশ? মাও উত্তর দেয়, হ্যাঁ, ও নিজের জায়গায় অন্য একটা লাশ রেখে গেছে। জিনসি আবার প্রশ্ন করে, তাহলে সুইরিনের লাশ কোথায়? কে তাকে তুলে নিয়ে যাওয়ার ঝুঁকি নেবে? মাও একটা অদ্ভুত হাসি দিয়ে বলে, ওকে তুলে নেওয়ার কোনো দরকারই নেই, কারণ ও নিজেই উঠে এখান থেকে হেঁটে চলে গেছে। এই কথা শুনে সবাই থমকে যায়। জিনসি বলে, তার মানে ও এখনো বেঁচে আছে? মাও মাথা নেড়ে বলে, হ্যাঁ, ও একটা পুনরুজ্জীবিত করার ওষুধ ব্যবহার করেছে। ডাক্তার অবাক হয়ে বলে, এই ওষুধের কথা তো আমি শুধু গল্পেই শুনেছি। মাও বলে, লোকে বলে বহু দূরে এমন এক ওষুধ আছে যা দিয়ে মৃতকে জীবিত করা যায়, আর আমি শুনেছি ধুতরা আর পাফারফিশের বিষ দিয়ে এই ওষুধটা তৈরি হয়। অ্যান্ড সাডেনলি মাওয়ের পায়ে প্রচন্ড ব্যথা শুরু হয়। ও কোনো মতে গাউসুনকে কফিনটা ভালো করে পরীক্ষা করতে বলে। গাউসুন কফিনের ভেতরের দিকে নখের আঁচড়ের দাগ খুঁজে পায়। মাও বলে, এর মানে যখন ওকে বাঁচানোর লোকেরা এখানে এসেছিল ও তখনও এই কফিনের ভেতরেই ছিল। জ্ঞান ফেরার সাথে সাথে ও নিজের কাপড় বদলায় আর ওর জায়গায় অন্য একটা লাশ রেখে ওরা সবাই মিলে পালিয়েছে। জিনসি জিজ্ঞেস করে, কিন্তু ও এত বড় ঝুঁকি কেন নিল? মাও বলে, ওর জায়গায় আমি থাকলেও ফাঁসির হাত থেকে বাঁচতে হয়তো এটাই করতাম। ও আরো বলে, যদি এই নকল লাশটা পুড়িয়ে দেওয়া হতো তাহলে ও জিতে যেত, কিন্তু আমি থাকতে তা হতে দিচ্ছি না। এই কথাগুলো বলার সময় মাওয়ের মুখে ফুটে ওঠে এক অদ্ভুত শয়তানি হাসি। ও মনে মনে ভাবে, ও বেঁচে আছে, তার মানে আমি ওর সাথে দেখা করতে পারবো, আর ওর মাধ্যমেই আমি সেই আসল মাস্টারমাইন্ডের কাছে পৌঁছাতে পারবো যে এতগুলো অপরাধকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছে। সুইরিনের মতো মেয়ে এত সহজে মরতে পারে না। অ্যান্ড ফাইনালি ও এখন আমাকে শেখাবে কিভাবে সেই পুনরুজ্জীবিত করার ওষুধটা তৈরি করতে হয়। মাওকে এভাবে হাসতে দেখে সবাই লিটারালি ভয় পেয়ে যায়। উত্তেজনার বশে মাও জিনসিকে বলে, আমার পায়ে আবার সেলাই দিতে হবে, কারণ আমার ক্ষতটা খুলে গেছে। এরপর আমরা দেখি সেই বৈদ্য আবার মাওকে বকাঝকা করতে করতে ওর পায়ের চিকিৎসা করছেন। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি লেডি লোলানকে। তার এক সেবিকা তাকে কিছু একটা বলছে, যা শুনে লোনানের মুখটা কিছুটা ম্লান হয়ে যায়। অন্যদিকে গভীর রাতে জিনসি একা বসে ভাবছে, সুইরিনের ঘটনাটার রহস্য তো আমরা জানতে পারলাম, কিন্তু ওর সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা। শুধু জানি যে ওর শিক্ষক ওকে প্রতিভা দেখে ওকে দত্তক নিয়েছিলেন। এর আগের জীবনটা ওর কেমন ছিল তা কেউ জানে না। যাই হোক, ওর আসল সত্য জানতে আমার হয়তো অনেক সময় লাগবে। জিনসি যখন এসব ভাবছে তখন গাউসুন ঘরে ঢোকে আর বলে, আমরা আর মাওয়ের ক্ষত খুলতে দিতে পারি না। জিনসি মনে মনে ভাবে, আমার ওর ক্ষতের চেয়ে বেশি চিন্তা হচ্ছে সেই অদ্ভুত লোক লাকানেরকে নিয়ে। সে তো ওর বাবা, কিন্তু মাওয়ের আচরণ দেখে মনে হচ্ছে ওদের সম্পর্কের মধ্যে কিছু একটা গড়বড় আছে। জিনসি তখন বলে, আমাদের কাল রিয়ার প্যালেসে যেতে হবে। গাউসুন একটা পানীয় পরীক্ষা করে জিনসির দিকে এগিয়ে দিয়ে বলে, এটা ঠিক আছে, আপনি এটা পান করে নিন। জিনসি নাক চেপে অদ্ভুত মুখ করে পানীয়টা পান করে আর বলে, এর স্বাদ জঘন্য, কিন্তু একজন হিজড়া হিসেবে এটা আমার দায়িত্ব। গাউসুন ওকে খেপিয়ে বলে, আপনি যেভাবে নাক ধরেন তাতে আপনাকে আরো তরুণ দেখায়। জিনসি একটা দীর্ঘশ্বাস খেলে বলে, আমি জানি এই শুদ্ধ আচরণ, এই স্বর্গীয় হাসি আর এই মিষ্টি কণ্ঠস্বর, আমি সেই 24 বছরের যুবক যে আজ থেকে 5 বছর আগে হিজড়া সেজেছে আর এখন সম্রাটের রিয়াল প্যালেসের দায়িত্বে আছে। যখন থেকে এই মুখোশ পড়েছি তখন থেকেই নিজের পুরুষত্ব দমন করার জন্য প্রতিদিন এই জঘন্য ওষুধটা আমাকে গিলতে হয়। গাউসুন ওকে খেপিয়ে বলে, এভাবে চলতে থাকলে তো আপনি পাকাপাকিভাবে নপুংসক হয়ে যাবেন। জিনসি উত্তর দেয়, তুমিও তো হবে। গাউসুন হেসে বলে, আমার তো নাতি নাতনি আছে, আমার বড় ছেলেও আছে, এখন ছোট ছেলেও বিয়ের উপযুক্ত হয়ে গেছে। জিনসি অবাক হয়ে বলে, গাউসুন, ও তো মাত্র 19 বছরের, তোমার মুখ দেখে মনে হচ্ছে আমারও সব ছেড়ে দিয়ে তাড়াতাড়ি একটা পাত্রী খুঁজে নেওয়া উচিত। গাউসুন বলে, আমি শুধু আমার নাতির সাথে কিছু সময় কাটাতে চাই। পরের দিন জিনসি লেডি লোলানের সাথে দেখা করতে যায় আর তার নতুন পোশাকের প্রশংসা করে। জিনসি মনে মনে ভাবে, সম্রাট প্রায়ই এর সাথে দেখা করতে আসেন ঠিকই, কিন্তু তিনি একে খুব একটা পছন্দ করেন না। লোলান খুবই ফ্যাশনেবল, তিনি সব সময় নিজের হেয়ার স্টাইল আর মেকআপ বদলাতে থাকেন। এর ফলে সম্রাট যখন তার সাথে দেখা করতে আসেন তখন মাঝে মাঝে তাকে চিনতেও পারেন না। অ্যান্ড ভাই, তবু প্রতি 10 দিনে একবার তিনি এখানে আসেন, কারণ লেডি লোলানের বাবা একজন হাই র্যাঙ্কিং কর্মকর্তা। ওখান থেকে ফেরার সময় জিনসি ভাগে সৌন্দর্যের দিক থেকে লোলান হয়তো আরেক রক্ষিতা লিসুর সমান, কিন্তু এখনকার সম্রাট ছোট মেয়েদের ব্যাপারে তার পূর্বপুরুষদের মতন নন, তাই তার লিসুকে স্পর্শ করারও কোনো ইচ্ছে নেই। জিনসির মাথায় তখন পুরনো দিনের কথা ঘুরতে থাকে।
থাকে। সেভাবে সম্রাটের মা রানী ডাওয়েজার যখন সম্রাটকে জন্ম দিয়েছিলেন তখন তিনিও একটা ছোট মেয়ে ছিলেন। পরে যখন তিনি আবার সন্তানের জন্ম দেন তখন ডাক্তাররা তার বিশেষ যত্ন নেওয়ায় কোনো সমস্যা হয়নি। কিন্তু ঠিক সেই সময়ে আরেক রক্ষিতা লেডি আদু যখন সন্তানের জন্ম দিচ্ছিলেন তখন তার দিকে কেউ নজর দেয়নি। ফলে তিনি তার গর্ভাশয় হারিয়ে ফেলেন আর তার সন্তানও মারা যায়। সেই সন্তান যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আজ সেই সম্রাট হতো। এসব ভেবে জিনসি বুঝতে পারে সম্রাটকে দ্রুত নিজের একজন যুবরাজের জন্ম দিতেই হবে। আর ঠিক তখনই জিনসি লেডি গিয়োকুয়োর সাথে দেখা করে আর তার থেকে কিছু একটা শুনে ও লিটারালি চমকে যায়। এক মুহূর্ত দেরি না করে ও ছুটে যায় মাওমাওয়ের কাছে আর গিয়ে জানায় মাওমাও লেডি গিয়োকুয়োর লুনার সাইকেল বন্ধ হয়ে গেছে। মাওমাও কথাটা শুনেই বুঝে যায় এর মানে কি। ও মনে মনে ভাবে তার মানে উনি প্রেগনেন্ট হতে পারেন। ও সাথে সাথে জিনসিকে জিজ্ঞেস করে কখন যেতে হবে। জিনসি বলে তুমি আজই লেডি গিয়োকুয়োর কাছে চলে যাও। জিনসি চলে যাওয়ার পর মাওমাওয়ের মুখে এক চিলটে হাসি ফোটে। ও ভাবে ওয়াও, এটা তো আমার জন্য একটা দারুণ সুযোগ। রিয়ার প্যালেসে পুরুষদের এন্ট্রি তো বারণ, তার মানে কি মাস্টার জিনসি আমার দেখাশোনার দায়িত্ব নেবেন নাকি? আসলে আমি আবার বিষ পরীক্ষা করার সুযোগ পাবো। তখন দাদিমা ওকে দেখে বলেন কি ব্যাপার, আজ তোমাকে বেশ ভালো মেজাজে লাগছে। মাও লজ্জা পেয়ে বলে না না, সেরকম কিছু নেই। দাদিমা মুচকে হেসে বলেন আমার তো মনে হচ্ছিল হয়তো এখন এমন কেউ এসে গেছে যে তাকে মুখের ওপর জবাব দিতে পারবে। এই কথা শুনে মাও আরো জোরে জোরে বাসন ঘষতে শুরু করে। অ্যান্ড ফাইনালি শেষ দৃশ্যে মাও রিয়ার প্যালেসে তার পুরনো ঘরে ফিরে আসে আর আগের মতোই বিষ পরীক্ষার কাজ শুরু করে দেয়। ও ভাবে রক্ষিতা আডুর মতো একজন বিশ্বস্ত উপদেষ্টার চলে যাওয়ার পর সম্রাটের জীবনে একজন সমস্যা সৃষ্টিকারী মেয়ে এসেছে, তাই তিনি এখন আর কাউকেই উপেক্ষা করতে পারেন না। যদি লেডি গিয়োকুয়ো এখন সন্তানের জন্ম না দেয় তাহলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। একই সময়ে সিন শিফট হয় আর আমরা লিহাকুকে ভার্ডিগ্রেস হাউসে দেখতে পাই। সেখানে সে দুজন মেয়ের কথা শুনে ফেলে আর জানতে পারে যে সেখানকার 3 জন বিখ্যাত রাজকুমারীর মধ্যে কোনো একজনকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই কথা শুনে লিহাকু প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। ওর মুখটা ভয়ে সাদা হয়ে যায়। আর এই চরম দুশ্চিন্তার মুহূর্তেই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো আর এই এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।